নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। দেখুন, আমরা প্রতিদিনই মার্কেট নিয়ে আলোচনা করি। নিফটি কোথায় যাবে, সেন্সেক্স কোথায় যাবে, কি হতে পারে, পড়বে না উঠবে, সব কিছু বলি। কিন্তু আমরা কি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই যে ইন্ট্রোডিউস করেছিল নিফটিকে, সেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ইতিহাস বা নিফটির ইতিহাসটা জানি? যদি একটু দেখতে পাই যে নিফটি ইন্ট্রোডিউস হওয়ার পর এই 20-30 বছর ধরে নিফটির জন্মদিন আপনি বলতে পারেন সম্ভবত 1996 সালের 22শে এপ্রিল। 1996 সালের 22শে এপ্রিল নিফটির জন্মদিনের ডেট বলতে পারেন। এখন সেই সময় নিফটিকে 1995 সালের 3 নভেম্বর মনে হয় বেস ডেট হিসাবে 1000 হিসাবে নেওয়া হয়েছিল। আর অনলাইন ট্রেডিং, যে অনলাইন ট্রেডিংয়ে আপনারা এত আজকে দেখছেন, অনলাইন ট্রেডিং ইতিহাস শুরু হয়েছিল 2000 সালের 1 এপ্রিল থেকে। মানে এই 96 টু 2000 কিন্তু কোনো অনলাইন ট্রেড ছিল না। ওই ব্রোকারের কাছে গিয়ে আমরা ট্রেড করতাম, অনলাইন ট্রেডিং তখনও শুরু হয়নি। এবং এই যে এত বিজনেস চ্যানেল এখন দেখেন, এই ঘুরছেন ওই ঘুরছেন, তখন ওই CNBC TV18 ছাড়া অন্য কোনো চ্যানেলও দিত না। এবং দুটো খুব নামকরা নাম ছিলেন, উদয়ন মুখার্জি এবং মিতালি মুখার্জি। বলতে পারেন আজকে যেরকম আপনি অনিল সিংকে দেখেন, অন্য জায়গায় আরও কাউকে দেখেন, অনেক আছে, নামগুলো আপনারা জানেন। তখন ওই উদয়ন মুখার্জি এবং মিতালি মুখার্জি সর্বগান, মানে প্রত্যেকে ওনাকেই, আর কিছু ছিল না, তো আপনি ফলো করবেন কি করে? এখন 96 সাল যে নিফটি 1000-এ শুরু হলো, সেটা 2000 সালে গিয়ে প্রথম একটা আমরা, মানে এইগুলো আপনাকে দেখেই বলি, নাহলে ভুল হওয়ার চান্স আছে। প্রথম আমরা .com বাবেল দেখলাম 2000 সালে। তখন ওই Y2K প্রবলেম নিয়ে বহু কোম্পানি গড়ে উঠেছিল, যারা, মনে রাখবেন আমরা এতদিন যেরকম কম্পিউটারে লিখতাম 1999, 1998, 2000 কীভাবে লিখব, এটা একটা বড় প্রবলেম ছিল। একে Y2K প্রবলেম বলা হতো। আপনারা যারা নতুন মার্কেটে এসছেন তারা হয়তো জানেন না, যারা আমাদের মতো অনেক দিন ধরে মার্কেটে আছেন, Y2K প্রবলেমে এক সময় লোকে ভেবেছিল কম্পিউটারের সব ডাটা নাকি মুছে যাবে এই Y2K-র জন্য। তো ব্যাপার হচ্ছে কি, হঠাৎ ভাবতে পারেন এই মার্কেটের এই পরিস্থিতিতে কেন এইরকম একটা বিষয়ের অবতারণা করলাম। তার কারণ, আপনি যদি জানেন নিফটির কারেকশানের ইতিহাসটা, কতবার নিফটি উঠেছে, নিফটি পড়েছে, আবার নিফটি সেখান থেকে ওপরে উঠেছে, তাহলে আপনার একটা মনে হয়তো একটা বল আসতে পারে যে এতবার যখন পড়েও ছেলেটা উঠে দাঁড়িয়েছে, তাই এবারও পড়ার পরেও এ উঠে দাঁড়াবে। এখন উঠে দাঁড়াতে গেলে এই যে খারাপ অবস্থায় আছেন, এই অবস্থা থেকে হয়তো একদিন উঠে দাঁড়াবে। কিন্তু আপনারা যারা মার্কেটে আছেন, যারা ট্রেড করছেন, তারাও যদি এই সময় নিজেদের ট্রেডিং ডিসিশানগুলোকে ঠিকভাবে সাজিয়ে নেন, যে কিভাবে ট্রেড করব, কি তার জন্য আমার হেল্প লাগবে, কি ধরনের একটা সেটআপ আমার তৈরি থাকা দরকার, তাহলে আপনাদের পরবর্তীকালে ট্রেড করতে খুব সুবিধা হবে। মার্কেট যত নিচে যাচ্ছে, জানবেন আপনার কাছে অপরচুনিটি তত বাড়ছে। এবং একজন অভিজ্ঞ ট্রেডার হিসেবে আপনি জানেন যে অপরচুনিটির জন্য যে শুধু আপনি রাইট সব কিছু চুজ করলেন সেটা হবে না। আপনার সাপোর্টটা, কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন, কি সাপোর্ট আপনি পাচ্ছেন, কি টুলস আপনি ইউজ করছেন, এগুলোও খুব জরুরি। এবং এই জন্যই আমি আপনাদের কাছে আজকে একটা সাপোর্ট, মানে একটা ব্রোকারেজ সংস্থা ব্লিঙ্কএক্সকে এখানে ইন্ট্রোডিউস করছি। ব্লিঙ্কএক্স হলো একটা জিরো ব্রোকারেজ ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি আনলিমিটেড ট্রেড করার সুযোগ পাচ্ছেন। 2 মাসে 249 টাকা, 6 মাসে 599 টাকা এবং ফুল ইয়ারের জন্য 899 টাকা দিয়ে আপনি NSE, FNO এবং IPO তিনটেই পাচ্ছেন। NSE মানে ইকুইটি ইন্ট্রাডে এবং ইকুইটি ডেলিভারি, অল আর ফ্রি। এছাড়াও ব্লিঙ্কএক্সের এক্সপার্ট রিসার্চ কল, যেটা অ্যাজ এ বিগিনার বা সিজন ট্রেডার হিসাবে আপনাকে সাহায্য করবে। আপনি সিজন ট্রেডার হলেও একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারবেন। এবং সেখানে আপনি শুধু তাই নয়, ইনডেপথ আপনি জানতে পাচ্ছেন যে কোথায় আপনার হোয়ার টু এন্টার, হোয়ার টু এক্সিট,
কোথায় স্টপ লসটা লাগাবেন, কি টার্গেট এম করবেন, একটা কমপ্লিট ইনফর্ম ডিসিশনস, যেখান থেকে যে কি আছে, কী জন্য আপনি নিচ্ছেন, এই কমপ্লিট একটা ইনফর্মড ম্যাটার্স আপনি হাতের মধ্যে পাবেন টু ট্রেড, যেটা আপনাকে কনফিডেন্স দেবে ট্রেড করবার জন্য। ব্লিঙ্কএক্সের স্ট্র্যাটেজি বিল্ডার আপনাকে সবসময় ইটস লাইক ইয়োর গো টু টুল, যে আপনাকে সবসময় যে নতুন স্ট্র্যাটেজি যেরকমভাবে আপনি বিল্ড করতে চান সেটা বিল্ড করতে সাহায্য করবে। এছাড়া এই যে ওয়াচ লিস্টে আছে, এই ওয়াচ লিস্টের থ্রু দিয়ে আপনি মার্কেট ট্রেন্ডকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এত কিছু বোঝার পরও দেখুন, মার্কেট তো অলওয়েজ কমপ্লেক্স, তো সেই মার্কেটে সেই জন্য ব্লিঙ্কএক্স আপনার জন্য রেখেছে একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার। যে কোনো প্রয়োজনে আপনার স্ট্র্যাটেজিকে যদি আপনি কিছু এনহ্যান্স করতে চান বা কিছু বাদ দিতে চান বা যুক্ত করতে চান, যাই করতে চান না কেন, আপনি সবসময় তার মানে ডেডিকেটেড যে আপনার রিলেশনশিপ ম্যানেজার হবে তার আপনি হেল্প পাবেন। আপনি বুঝতেই পারছেন যে ব্লিঙ্কএক্স একটা এক্সেলেন্ট প্ল্যাটফর্ম টু ট্রেড, এবং এটা যারা নতুন আসছেন এবং যারা ট্রেড করতে আগ্রহী তারা খুব সহজে রিডিউস কস্টে এবং সমস্ত রকম সুবিধা যদি ট্রেড করতে চান, ব্লিঙ্কএক্স আপনার জন্য তৈরি। তো আর দেরি করবেন না, এখনই আমার ডেসক্রিপশানে যান বা ফার্স্ট কমেন্টে ব্লিঙ্কএক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ব্লিঙ্কএক্সকে ডাউনলোড করতে পারেন এবং স্মার্ট ওয়েতে ট্রেডিং করার সুযোগটা নিন। যাই হোক, যেটা বলছিলাম, এবার নিফটি প্রথম আমরা পড়া দেখলাম 2000 সালে .com বাবেলে, নিফটি প্রায় হাফ হয়ে গেল। সেখান থেকে আবার নিফটি উঠে 2002-03-এ নিফটি 51% রাইজ করেছিল। কিন্তু 2004-এ আপনারা জানেন এনডিএ গভর্নমেন্ট তখন ছিল বাজপেয়ীজির নেতৃত্বে, এনডিএ গভর্নমেন্ট পড়ে যাওয়ায় নিফটি প্রায় 12% মনে হয় ফল করেছিল 2004-এ। সেখান থেকে আমাদের প্রথম বুল মার্কেট শুরু হলো। সেই বুল মার্কেটে আমরা প্রায় 1000 ছিল হচ্ছে আপনার 2000, 1200, 1300 এরম নিফটি ছিল যতদূর আমার মনে হয়। 2003-এও মনে হয় 1600, 1700 নিফটি হবে, এর বেশি নয়, আমি আমার মেমোরি থেকে বলছি আপনাদের। তো 2003-এর 1600-1700 থেকে একটা দুর্ধর্ষ বুল রান আমরা দেখলাম 2007-এ, যেটা গিয়ে থামলো 6357 হাই করলো। এবং সবথেকে মজার কথা, আপনারা হয়তো যারা তখন ছিলেন জানেন, 2007-এর আগস্ট থেকে 2007-এর ডিসেম্বরের মধ্যে সেই সময় নিফটি প্রায় 4500-600 থেকে মনে হয় 6300, মানে 40% রাইজ হয়েছিল। এত বড় বিশাল বেড়েছিল। এবং তখন থেকেই সাবপ্রাইম নিয়ে প্রথম একটা ঝামেলা আসে। সেপ্টেম্বর মাসে পি নোট, তখন অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম, আমার যতদূর মনে পড়ছে, তিনি একদিন পি নোট ইন্ট্রোডিউস করলেন। পি নোট মানে এখন এফআইআই কীরকমভাবে টাকা লাগাবে সেটা যাতে জানা যায় তার জন্য একটা ডকুমেন্ট। সেই খবরে নিফটির 10% পড়েছিল, কিন্তু পড়ে আবার দিনের শেষে রিকভার করে মনে হয় 2% নিচেই বন্ধ হলো, মানে খুব ভালো রিকভারিও দিনের দিন এসে গেল। তখন থেকে প্রথম আমরা লেম্যান ব্রাদার্সের নাম শুনলাম, যে মার্কেট পড়তে লেম্যান ব্রাদার্স এরম নাকি উঠে যেতে পারে। অনেকে বললেন না লেম্যান ব্রাদার্স এত বছর বিশ্বযুদ্ধে ওঠেনি, এ কী এমন। তখন আমরা প্রথম জানলাম হোয়াট ইজ সাবপ্রাইম ক্রাইসিস। যারা ওই সময় মার্কেটে ছিলেন তারা হয়তো 2008-এর 21শে জানুয়ারি আর 22শে জানুয়ারিকে কোনো দিন ভুলবেন না। একটা খুবই বাজে দিন মার্কেটের জন্য, 2008-এর 21শে জানুয়ারি এবং 22শে জানুয়ারি। তো মার্কেট চিন্তা করুন, এটা হচ্ছে মানে স্টিপেস্ট ফল অফ দ্য মার্কেট, স্টিপ ফল যাকে বলে, যে 2008 সালে মার্কেট 68% ফল করেছিল এবং স্টক ভ্যালু, বেশিরভাগ স্টকের ভ্যালু 90% ফল করেছিল। 2008-এ 6357 হাই থেকে আমরা 2200 লো দেখেছি, এবং ইয়ারলি যদি হিসাব করেন তাও 6200 থেকে মনে হয় 2800-2900, প্রায় 51% ফল আমরা দেখি 2008-এ ইয়ারলি হিসাবে, মানে প্রথম দিনটাকে হিসাব করে যদি 2007 আর 2008-এর হিসাব করেন। কিন্তু অ্যাকচুয়ালি হাই থেকে লো ধরলে 6357 থেকে 2200 অবধি নিফটি এসেছিল। ভাবুন, সেই ফলের পর নিফটি আবার তার পরের বছরটা ইন্টারেস্টিং, 2009-এ নিফটি বাড়লো হচ্ছে 75%,
75%, মানে লো থেকে 2900 800 এরম জায়গায় মনে হয় 2008-এর শেষে বন্ধ হলো নিফটি। সেখান থেকে নিফটি 5100 5112 মনে হয় বন্ধ করলো 2009-এ, এবং এটাই সবচেয়ে বড় রাইজ নিফটির ক্ষেত্রে। 75% এক বছরে নিফটি বাড়লো, মানে লো থেকে রাইজটা বলছি। তো 2008-এর পরে 2000 আমরা ফল দেখলাম হচ্ছে 2011-য়। 2011-য় দাঁড়ান, 2008-এর পরে 2011-12 একটা ফল দেখলাম আমরা, যে রেজাল্ট খারাপ এইসব নিয়ে একটা ফল এলো। সেই ফলটাও প্রায় 18% বা 20% নিফটি পড়েছিল। তারপরে নিফটি আবার বাড়লো। এরপরে বড় প্রবলেম ফল দেখলাম আমরা 2015 সালে, আগস্টের 24 তারিখ 2015-য় নিফটি তখনকার দিনে 500%, প্রায় 6% পড়লো, মানে 10,000 নিফটিতে 6%। তার হচ্ছে চাইনিজ মার্কেটের ফিয়ার ক্র্যাশ, চায়না মার্কেট ক্র্যাশ করলো এবং সারা বিশ্বে নাকি স্লোডাউন নেমে আসবে, এই একটা ফিয়ার এলো। এই ফিয়ারে 2015-16 তো মার্কেট প্রায় 20-22% ক্র্যাশ হলো। সেখান থেকে মার্কেট আবার ঠিক হলো 2017, 18, 19, 20 সালে গিয়ে আমরা আরেকটা বড় ক্র্যাশ দেখলাম, যেটা হচ্ছে প্যান্ডেমিক ক্র্যাশ, যা 100 বছরে একবার আসে। প্যান্ডেমিক তো বারবার আসে না, কোভিড। মার্কেট 12,000 থেকে 7,596 লো করলো, এটাও প্রায় আপনার 38% 40% ক্র্যাশ। এবং সেখান থেকেও আপনি চিন্তা করবেন 23শে মার্চ, সম্ভবত 23শে মার্চ মনে হয়, হ্যাঁ, মার্চের 9, 12, 16, 23 এই 4 দিন, তার মধ্যে সবথেকে বড় এখনও, মানে আপনি যদি পয়েন্ট হিসাবে ধরেন 23শে মার্চ 1135 পয়েন্ট নিফটি পড়েছিল, 1135.20 পয়েন্ট, 12.98%। ওই যে যখন 23 তারিখে অ্যানাউন্স হলো যে 25 তারিখ থেকে আপনার লকডাউন শুরু হবে, এটা হচ্ছে বিগেস্ট ফল ইন টার্মস অফ পয়েন্ট হিসাবে সবথেকে বড় ফল মার্কেট পড়লো। আবার দেখুন 20-র পর 21 সালে মার্কেট সবথেকে বেশি বাড়লো, 7,500 থেকে মার্কেট প্রায় 13,000-এ চলে গেল। তো মার্কেট বারবার পড়ে আবার সেখান থেকে বড় রাইজ হয়েছে। তো কোনো মার্কেট ফলের পরের যে রাইজটা, সেটা অনেক ওপরে গেছে। আপনি দেখবেন যতবার মার্কেট পড়েছে সেখান থেকে যতবার নতুন হাই এসছে, সেটা অনেক ওপরে। তা মার্কেট পড়াটাকে আপনি গুরুত্ব দেবেন, কারণ মার্কেট পড়লে যেরকম আমাদের যাদের কেনা আছে, প্রত্যেকে তো কিছু কিছু মাল স্টক কেনা রয়েছে আপনার পোর্টফোলিওতে, সেই স্টক যেরকম কেনা তার যেরকম ভ্যালুয়েশন পড়ছে, সেরকম যারা নতুন ইনভেস্টর আসবে বা যাদের কাছে এখনও টাকা আছে, তাদের কাছে একটা সুযোগও যে এই দামে আপনি আবার এন্টার করতে পারছেন। হয় আমরা যে কোনো ফলের পর আমরা আবার নতুন অপটিমিজম দেখেছি, নতুন হাই দেখেছি। সুতরাং ফলটাকে ধরে নিয়ে বসে থাকবেন না, দেখা যাবে যে এভরি মার্কেট ফল উইল গিভ ইউ আ নিউ রেকর্ড হাই। এটা কিন্তু সার সত্য মার্কেটের, প্রতিটা ফল নতুন মার্কেট নতুন রেকর্ড হাই দিয়েছে, প্রতিটা ফল। তাই জন্যে ফলটার জন্য আমি জানি আমাদের সবার কাছেই মাল স্টক রয়েছে, হয়তো ওপরের দামে রয়েছে, সেই জন্য বারবার বলি যে স্টক যখন নতুন হাই যখন করেছে, যে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আপনাদের কাছে আছে তারাও নতুন হাই করেছে। কিন্তু সেখানে যদি এমন কোনো স্টক থেকে যায় যে স্টকগুলো ফান্ডামেন্টালি উইক না, স্ট্রং নয়, সেক্ষেত্রে হয়তো প্রবলেম হয়, সেই স্টকগুলো হয়তো আর নতুন হাইতে দেখা যায় না। সেই জন্য এই টাইমটা হচ্ছে আপনাদের পোর্টফোলিও রিব্যালেন্সিং করার, বারবার পোর্টফোলিওকে চেক করে নেওয়ার, যে স্টকগুলো ঠিক আছে তো, আমি এগুলোকে রাখতে পারবো তো, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক তো। যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয়, তার যদি কোনো কর্পোরেট গভর্নেন্স ইস্যু না থাকে, যে সেক্টর আপনি নিয়েছেন সেই সেক্টর যদি কোনো রকম ডাউন টার্নের মধ্যে না থাকে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, যখন মার্কেট রেকর্ড হাইতে যাবে আপনার স্টকও আপনার দামের থেকে অনেক ওপরে আপনাকে প্রফিট দেবে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।